ইরানে হামলায় জ্বলছে মধ্যপ্রাচ্য, আক্রান্ত সৌদি কাতারের জ্বালানি স্থাপনা। কুয়েতে 3টি মার্কিন বিমান বিধ্বস্ত। নেতানিয়াহুর কার্যালয়ে হামলার দাবি তেহরানের। মধ্যপ্রাচ্য সংঘাতে নিহত 2 বাংলাদেশি, আহত 7। বিমান চলাচল স্বাভাবিক হলে ফেরানো হবে মরদেহ। আটকে পড়া ও প্রবাসীদের দুর্ভোগ নিরসনে ব্যবস্থা নেবে সরকার। সংবিধান অনুযায়ী সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিরোধী দল জামায়াতকে ডেপুটি স্পিকারের পদ নেওয়ার প্রস্তাব বিএনপির। এবং ঈদে রেলের আগাম টিকিট বিক্রি শুরু কাল। এবারও শতভাগ মিলবে অনলাইনে। চলবে 5 জোড়া স্পেশাল ট্রেন। শিডিউল বিপর্যয় ঠেকাতে সর্বোচ্চ প্রস্তুতি। জনপদের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। ইরানের সর্বোচ্চ নেতা নিহতের পর মধ্যপ্রাচ্য অগ্নিগর্ভে পরিণত হয়েছে। বিভিন্ন দেশের মার্কিন ঘাঁটিতে নজিরবিহীন হামলা চালাচ্ছে ইরান। সৌদি আরবের সবচেয়ে বড় তেল শোধনাগার আরামকো এবং কাতারের জ্বালানি স্থাপনায় ড্রোন হামলা হয়েছে। কুয়েতে ভূপাতিত করা হয়েছে যুক্তরাষ্ট্রের 3টি যুদ্ধবিমান। ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ড্রোন হামলার দাবি করেছে তেহরান। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলও ইরানে হামলা অব্যাহত রেখেছেন। অন্যদিকে ট্রাম্পের আলোচনার প্রস্তাব নাকচ করেছে তেহরান। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহতের জেরে পাল্টাপাল্টি হামলায় জ্বলছে মধ্যপ্রাচ্য। ইসরায়েলের রাজধানী তেল আবিব, পশ্চিম জেরুজালেমে রাতভর ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। অনেক মিসাইল প্রতিরোধে ব্যর্থ হয় আয়রন ডোম। ক্ষেপণাস্ত্র আঘাত হানে বিভিন্ন স্থাপনায়। এসব হামলায় প্রাণহানির খবরও পাওয়া গেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়েও হামলার দাবি করেছে আইআরজিসি। মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের মার্কিন ঘাঁটিতেও দফায় দফায় হামলা চালিয়েছে ইরান। ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আঘাতে আগুন ধরে বিভিন্ন স্থানে। ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলার পর বিস্ফোরণ হয়েছে। এছাড়া কুয়েতও সোমবার ইরানি ড্রোন প্রতিহত করার দাবি করেছে। হামলা হয়েছে বাহরাইন, জর্ডানেও। সৌদি আরবের সবচেয়ে বড় তেল শোধনাগার আরামকোতে ড্রোন হামলা চালিয়েছে ইরান। হামলার পর শোধনাগারটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। কাতারের রাসলাফন শহরের 2টি জ্বালানি স্থাপনাতেও ইরানের ড্রোন হামলার খবর জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। কুয়েতের আকাশে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এদিকে মার্কিন বিমানবাহী রণতরীতে 4টি ক্ষেপণাস্ত্র আঘাত হানার দাবি করেছে ইরান। আইআরজিসি জানায়, রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনে হামলা চালিয়েছে তারা। এতে মার্কিন সামরিক বাহিনীর কয়েকজন সদস্য নিহত হয়েছে বলে দাবি তাদের। যদিও এক মার্কিন কর্মকর্তা ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় রণতরীতে কোনো প্রভাব পড়েনি বলে দাবি করেছেন। অন্যদিকে ইরানেও অব্যাহত রয়েছে হামলা। গোলাবর্ষণ করেছে ইসরায়েল। তেহরানে কয়েক দফা ব্যাপক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। হামলায় বিভিন্ন বেসামরিক স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়েছে। রাজধানীর গান্ধী হাসপাতালেও বিমান হামলা চালানো হয়। ইরানের রাষ্ট্র টেলিভিশনের সদর দফতরেও হামলার খবর পাওয়া গেছে। পাল্টাপাল্টি হামলার মধ্যে লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত ইরানে অভিযান অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই অভিযান 4 সপ্তাহ স্থায়ী হতে পারে বলেও জানিয়েছেন তিনি। একই সঙ্গে ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনারও প্রস্তাব দেন ট্রাম্প। আমি আবারও বিপ্লবী গার্ড, ইরানের সামরিক বাহিনী ও পুলিশকে আহ্বান জানাচ্ছি, অস্ত্র সমর্পণ করুন এবং পূর্ণ দায়মুক্তি গ্রহণ করুন। না হলে নিশ্চিত মৃত্যুর মুখোমুখি হতে হবে এবং তা মোটেও সুখকর হবে না। এদিকে যুক্তরাষ্ট্রের পরমাণু ইস্যুতে আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের শীর্ষ কর্মকর্তা আলী লারিজানি। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত সন্দ্বীপের মোহাম্মদ তারেকের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা তার স্ত্রী। অন্যদিকে ইরানি হামলায় আরব আমিরাতে নিহত মৌলভীবাজারের আহমদ আলীর স্বজনদের আহাজারিতে ভারী গ্রামের পরিবেশ। মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি পরিবারের। তাসনিম তামান্না পড়ছেন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে। বাবার না ফেরার দেশে চলে যাওয়া কোনোভাবেই মানতে পারছেন না একমাত্র সন্তান তাসনিম। সোমবার ভোরে বাহরাইনের একটি ড্রাইডক শিপইয়ার্ডে ডিউটিকালীন সময়ে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মাথায় আঘাত পান মোহাম্মদ তারেক। তিনি দীর্ঘ প্রায় 27 বছর ধরে বাহরাইনে কর্মরত ছিলেন। পরিবারের প্রধান ও একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। আমি তো এখনো বিশ্বাস করতে পারতেছি না, আমাদেরকে কেউ ক্লিয়ারলি বলতেছে না। বলতেছে তোমার বাবা আছে অসুস্থ, বাট
আমি জানতে চাই যে আমার বাবার কি হয়েছে, যেটাই হোক না কেন আমার বাবাকে তাড়াতাড়ি দেশে নিয়ে আসতে চাই। সন্দ্বীপের আজিমপুর ইউনিয়নের বাসিন্দা তারেকের মরদেহটি দেশে ফিরিয়ে আনার দাবি স্বজনদের। তার মরদেহটি যত তাড়াতাড়ি সম্ভব কিভাবে বাংলাদেশে আনা যায় এই ব্যাপারে যাতে এমবাসির সাথে যোগাযোগ করে। গত শনিবার সন্ধ্যায় মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বাসিন্দা সালেহ উদ্দিন ওরফে আহমদ আলী সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে পানির গাড়ি চালাচ্ছিলেন। এ সময় ইরান থেকে ছোঁড়া একটি মর্টার আজমান শহরে আঘাত হানে। এতে গুরুতর আহত সালেহকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ইতোমধ্যে ওনার পরিবারের সদস্যরা আমাদের সেখানে যে এমবেসি আছে সেই এমবেসির মাধ্যমে কিন্তু যে আদার্স ফর্মালিটিগুলো আছে আমাদের মৃত ব্যক্তির লাশ দেশে নিয়ে আসার যেই প্রক্রিয়া আছে সেটার জন্য তারা আবেদন করেছেন এবং তাদেরকে সম্পূর্ণ সহযোগিতা আমাদের সেখানকার দূতাবাস থেকে কিন্তু এটা করা হচ্ছে। বর্তমানে মরদেহটি সংযুক্ত আরব আমিরাতের একটি হাসপাতালে রয়েছে। চন্দ্র বিশ্বাস, পপি, সময় সংবাদ। এদিকে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে 2 জন বাংলাদেশি নিহত হওয়ার পাশাপাশি 7 জন আহত হয়েছেন। বিমান চলাচল স্বাভাবিক হলে নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনা হবে বলেছে সরকার। আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর একথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। আটকে পড়া বিদেশগামীদের দুর্ভোগ নিরসন এবং প্রবাসীদের নিরাপত্তার বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে কথা হয়েছে বলেও জানান সরকারের নীতি নির্ধারকরা। সংঘাতময় সময়ে আমাদের সবচাইতে বড় প্রায়োরিটি বা অগ্রাধিকার হচ্ছে ওই অঞ্চলে বসবাসরত আমাদের নাগরিকবৃন্দ। তারা আক্রান্ত হলে আমরা তাদের পাশে দাঁড়াবো। একই সঙ্গে যারা আটকে পড়েছেন, যখন বিমান চলাচল শুরু হবে দ্রুততম সময়ে তাদেরকে যাবার বন্দোবস্ত করে দেওয়ার সকল প্রকার কার্যক্রম আমরা সম্পন্ন করার ব্যবস্থা নিয়েছি। মারা গেছে তাদের লাশ দিয়ে আসার কোনো প্রক্রিয়া চলছে কিনা? অবশ্যই এখন তো প্লেন চলাচল করছে না, আমরা সবসময় নিয়ে আসি, এটা আমাদের পলিসি। জনপদের সময় আরও থাকছে। পুকুর দখলকে কেন্দ্র করে 2 পক্ষের সংঘর্ষ। সিরাজগঞ্জে প্রাণ গেল 2 জনের, আহত অন্তত 10। পুরো এলাকা থমথমে। সংবিধান মেনেই জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি। বিরোধী দল হিসেবে জামায়াতকে ডেপুটি স্পিকারের পদ নেওয়ার প্রস্তাব দিয়েছে ক্ষমতাসীন দল বিএনপি। সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানান, সংবিধান সংস্কার পরিষদের সদস্যরা সংসদে অংশ নিতে পারবেন না। জুলাই জাতীয় সনদে যে আমরা যেটা ঐক্যমতের ভিত্তিতে যেটা আমরা সমঝোতায় এসেছি রাজনৈতিক সমঝোতার দলিল হিসাবে, সেটার বাস্তবায়ন এখন থেকে শুরু করতে চাই। সেই জন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে প্রধান বিরোধী দলকে আমরা মৌখিকভাবে আমরা সাক্ষাতে তাদেরকে অফার করেছি তারা যেন ডেপুটি স্পিকার তারা ঠিক করেন এবং সেটা সংসদে স্পিকার নির্বাচনের দিন একই সাথে নির্বাচিত হতে পারে। আমরা বলেছি যদি গণভোটের রায় অনুসারে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হয় সেটা জাতীয় সংসদে আলাপ আলোচনার মাধ্যমে এবং গণভোটের রায় কার্যকর করার মাধ্যমে করতে হবে এবং সেই ক্ষেত্রে সংবিধানের সংশোধনী আনতে হবে। 6 মাসের মধ্যে নারীদের জন্য নামানো হবে ইলেকট্রিক বাস। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে এই তথ্য জানিয়েছেন বুয়েটের অধ্যাপক ডক্টর এম শামসুল হক। তিনি জানান, আলোচনায় ঢাকার বিকেন্দ্রীকরণ এবং দ্রুতগতির রেলভিত্তিক যোগাযোগ ব্যবস্থা করার বিষয়টি গুরুত্ব পেয়েছে। সোমবার সকাল 9টার পর মন্ত্রিপরিষদ বিভাগে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপরেই স্থানীয় সরকার, মুক্তিযুদ্ধ, অর্থ, স্বরাষ্ট্র, শিক্ষাসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে আলাদা বৈঠকের পাশাপাশি একগুচ্ছ কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী। রাজধানী সহ দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। অংশ নেন যোগাযোগ বিশেষজ্ঞ বুয়েটের অধ্যাপক ডক্টর এম শামসুল হকও। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, নাগরিকদের দুর্ভোগ কমাতে গণপরিবহন আধুনিকায়ন ও মেট্রো রেলের পাশাপাশি মনোরেল এবং দ্রুতগতির রেলভিত্তিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলায় আগ্রহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওনার আগ্রহ দেখলাম যে গণপরিবহনটাকে সুশৃঙ্খল করা, বিশেষ করে গণপরিবহনের সর্বোৎকৃষ্ট যে মাধ্যম মেট্রো, এর বাইরেও আরও কিছু করা যায় কিনা, যেটা উনি অলরেডি বলেছেন মনোরেল, যেহেতু সাশ্রয়ী মূল্যে
খুব দ্রুত বাস্তবায়ন করা যায়। নারীদের নিরাপদ গণপরিবহন না পাওয়ার বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর উদ্বেগের কথা জানিয়ে ডক্টর এম শামসুল হক বলেন, আগামী 6 মাসের মধ্যে তাদের জন্য ইলেকট্রিক বাস চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। মহিলাদের জন্য আবেদন সৃষ্টিকারী এবং সিকিউর গণপরিবহনের বাস মহিলারাই চালাবে এবং সবচেয়ে বড় আগ্রহটা দেখলাম, খুব ভালো লেগেছে, তিনি ইলেকট্রিফিকেশন বাস দিয়ে আরম্ভ করতে চাচ্ছেন। এদিকে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সাংবাদিকদের জানান, আহত ও নিহত জুলাই যোদ্ধাদের পরিবারের সদস্যদের লেখাপড়া নিশ্চিত করার পাশাপাশি আহতদের কর্মসংস্থানের ব্যবস্থা করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। জুলাই যোদ্ধাদের কল্যাণের ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত কনসার্নড। তিনি জানতে চেয়েছেন এখন পর্যন্ত কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে। জুলাইতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে কল্যাণ এবং পুনর্বাসনের জন্য কয়েকটা স্কিম আমরা নিয়েছি। ভুয়া মুক্তিযোদ্ধাদের নাম তালিকা থেকে পর্যায়ক্রমে বাদ দেওয়া হবে বলেও জানান মন্ত্রী। ফিরিয়ে নেওয়া হবে মুক্তিযোদ্ধা হিসেবে নেওয়া আর্থিক সুবিধাও। এবং এটা কনস্ট্যান্ট প্রসেস রয়েছে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। রাজশাহীতে নিখোঁজের একদিন পর মিলল 11 বছরের শিশুর লাশ। একমাত্র ছেলেকে হারিয়ে পাগল প্রায় বাবা। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। অন্যদিকে একই জেলাতে ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসীর গণপিটুনিতে একজন মারা গেছেন। এছাড়া যশোরে মাছের ঘের থেকে যুবকের লাশ উদ্ধার হয়েছে। একমাত্র ছেলেকে হারিয়ে শোকে স্তব্ধ বাবা মা। স্বজনরা জানান, রোববার রাতে তারাবির নামাজ আদায়ে রাজশাহীর পবার ধরমপুর গ্রামের বাড়ি থেকে দাদার সঙ্গে বের হয় 11 বছরের আদিব। নামাজ শেষ হলেও বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন রাতভর খোঁজাখুঁজি করে। পরদিন সোমবার সকালে শিশুটির বাবা মুস্তাফিজুর রহমান নিজ জমিতে ঘাস কাটতে গিয়ে সন্তানের মরদেহ দেখতে পান। ছোট বাচ্চা আত্রাকট পরে ওই চলে আসে, আগে বাড়াই বাসায় চলে আসে। ওই তো এখন কালকার আসছে না, ফাঁসি দিতে হবে। কেন ওই নাবালক ছেলেকে মারলো? ওই কি অপরাধ করলো? ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেলের মর্গে পাঠানো হয়। পুলিশের ধারণা, শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। কপালে আঘাত করা হয়েছে এবং গলায় তার যে বেল্ট, এটি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে। এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং আসামিদেরকে চিহ্নিত করার জন্য কাজ করছে। সিরাজগঞ্জে পুকুল দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 10 জন। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে রায়গঞ্জের গোয়ালপাড়া গ্রামে লিজের পুকুর নিয়ে আসমত আলী ও আবু বকর সিদ্দিকীর মধ্যে দ্বন্দ্ব চলছিল। সকালে উভয় পক্ষ ওই পুকুরে মাছ ধরতে গেলে সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে আশঙ্কাজনক কয়েকজনকে সিরাজগঞ্জ ও বগুড়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় মারা যান 2 জন। ঈদ উল ফিতর উপলক্ষে রেলের আগাম টিকিট বিক্রি শুরু হচ্ছে কাল। প্রতিদিন সকাল 8টা থেকে টিকিট বিক্রি চলবে বিকেল 4টা পর্যন্ত। এবারও শতভাগ টিকিট বিক্রি হবে অনলাইনে। অতিরিক্ত যাত্রী পরিবহনে 5 জোড়া ঈদ স্পেশাল ট্রেন চালাবে রেলওয়ে। ঈদ যাত্রায় শিডিউল বিপর্যয় ঠেকাতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে রেলওয়ে। পরিবার পরিজনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে নারীর টানে বাড়ি ফেরে লাখ লাখ মানুষ। স্বস্তিদায়ক ঈদ যাত্রায় যাত্রীদের প্রথম পছন্দ রেলপথ। বিশাল এই যাত্রী চাপ সামাল দিতে প্রতিবারের মতো এবারও প্রস্তুতি সম্পন্ন করেছে রেলপথ মন্ত্রণালয়। 21 মার্চ ঈদ উল ফিতরের সম্ভাব্য তারিখ ধরে 3 মার্চ থেকে শুরু হবে রেলের আগাম টিকিট বিক্রি। আর বাড়তি ভিড় এড়াতে এবার 10 দিন আগে 13 মার্চ থেকে শুরু হবে ঈদ যাত্রা। রেলওয়ে মহাপরিচালক বলছেন, এবারও শতভাগ টিকিট বিক্রি হবে অনলাইনে। আর সার্ভারে চাপ কমাতে সকালে দেওয়া হবে পশ্চিমাঞ্চলের টিকিট, আর দুপুর থেকে বিক্রি হবে পূর্বাঞ্চলের। 3 তারিখ থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রয় করা শুরু হবে। পশ্চিমাঞ্চলেটা আমরা সকাল 8টা থেকে দুপুর 2টা এই সময়ের মধ্যে আমাদের ওপেন করা হবে। আর পূর্বাঞ্চলেরটা দুপুর 2টা। একসাথে যদি অনলাইনে ঢুকতে চায় তাহলে ঢুকতে পারবে না, সার্ভার জ্যাম হয়ে যায়। যাত্রী সুবিধায় এবার 5 জোড়া ঈদ স্পেশাল ট্রেন পরিচালনা করবে রেলওয়ে। এছাড়া প্রতিটি ট্রেনেই চাহিদা অনুযায়ী যুক্ত করা হবে অতিরিক্ত কোচ। এবার ঈদ যাত্রায় শিডিউল বিপর্যয় ঠেকাতে সর্বোচ্চ প্রস্তুতির কথা জানিয়েছেন রেল ডিজি। গতবারের ন্যায় আমরা 5 জোড়া আমরা ঈদ স্পেশাল ট্রেনে চালাবো। ট্রেন যাতে ইঞ্জিনের যাতে বসে না থাকে, শিডিউল যাতে বিপর্যয় না হয়, সেজন্য আমাদের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এবার ঈদ যাত্রার ফিরতি টিকিট বিক্রি শুরু হবে 13 মার্চ থেকে, চলবে ঈদের আগের দিন পর্যন্ত। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। শিগগিরই সারা দেশে 1000 কিলোমিটার খাল খনন করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরিয়ানী।
সকালে গাজীপুরের শ্রীপুরে ছোক্কার খাল পরিদর্শন শেষে তিনি একথা জানান। আগামী 5 বছরে 20,000 কিলোমিটার খাল পুনর্খনন করা হবে। এজন্য সবার সহায়তা চান মন্ত্রী। এই চোক্কার খাল, এই খালের দুই পাশে অনেকগুলা ইন্ডাস্ট্রি আছে এবং সাধারণ মানুষের বাড়িঘর আছে। সব কিছু মিলে যেন এখানে পানির প্রবাহ ঠিক থাকে, এই জন্য সাধারণ মানুষ আমরা যেন উপকার পাই, উপকারের ভোগী হই, সুবিধাটা পাই, সেই জন্য পুনঃখননের জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। সারা বাংলাদেশে শুধু 1000 না, 1000 চেয়ে একটু বেড়ে যাবে ইনশাল্লাহ। মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আরোহীর মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস জানায়, উমপাড়া এলাকায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই সাবেদ মারা যান। গুরুতর আহত সামিরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় ঢাকামুখী লেনে আধ ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। এদিকে ঝিনাইদহ সদরে ট্রাক চাপায় মাদ্রাসা ছাত্র নিহত হয়েছেন। বাবাকে খাবার দিয়ে সাইকেলে ফিরছিলেন হুসাইন। পথে ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। জনপদের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ইরানে হামলায় জ্বলছে মধ্যপ্রাচ্য, আক্রান্ত সৌদি কাতারের জ্বালানি স্থাপনা। কুয়েতে 3টি মার্কিন বিমান বিধ্বস্ত। নেতানিয়াহুর কার্যালয়ে হামলার দাবি তেহরানের। মধ্যপ্রাচ্য সংঘাতে নিহত 2 বাংলাদেশি, আহত 7। বিমান চলাচল স্বাভাবিক হলে ফেরানো হবে মরদেহ। আটকে পড়া ও প্রবাসীদের দুর্ভোগ নিরসনে ব্যবস্থা নেবে সরকার। এবং সংবিধান অনুযায়ী সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিরোধী দল জামায়াতকে ডেপুটি স্পিকারের পদ নেওয়ার প্রস্তাব বিএনপির। এই ছিল জনপদের সময়। এরপর রাতের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।